আসসালামু আলাইকুম। আজকে আসলে একটু ব্যতিক্রমী ব্যাপারে কথা বলতে খুব ইচ্ছা হলো। নরমাল কোনো ব্লগ এটা না। বাট আমার মনে হয় যে আসলে কিছু কথা আমার শেয়ার আসলে করা উচিত বা আমরা যারা আসলে ডক্টর আছি, আমাদের লাইফের স্ট্রেস বলেন, আমাদের আসলে লাইফস্টাইলটা কতটুকুন হেলদি, এটা আসলে হয়তোবা সাধারণ মানুষ বুঝবে না বা বোঝার কথাও না। কিন্তু এই কথাটা মানে রিসেন্টলি কেন বলছি? খুব কয়েকদিন আগে দেখেছেন হয়তোবা আপনারা সবাই যে একজন ফিমেল ডক্টর তার নিজ বাসায় স্টাডিরত অবস্থায় মারা গিয়েছেন এবং তার ডেড বডি আসলে ৩ দিন পরে যে সবাই হচ্ছে মানে টের পেয়েছে যে সে আর নেই। এবং এটা নিয়ে আসলে অনলাইনে নানান ধরনের পোস্ট দেখছি। অনেকগুলো পোস্টে এই ব্যাপারগুলো বারবার হাইলাইট করা হচ্ছিল যে উনি অবিবাহিত ছিলেন এবং তার হচ্ছে পাশাপাশি একজন বোন থাকতেন, কিন্তু ৩ দিন ধরে বোনের সাথে কোনো কথা হয়নি এবং ফ্যামিলি মেম্বার্স মানে বাবা, মা বা কারো সাথে আসলে কোনো যোগাযোগ হয়নি। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে নানান ধরনের আমি বলব যে জাজমেন্টাল ওয়েতে অনেক কথা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে বলেন বা মানুষ তার আইডিতে। আসলে আমার মনে হয় যে আসলে ডক্টরদের জীবন সম্পর্কে খুব একটা আমার মনে হয় না আসলে সাধারণ মানুষের ধারণা আছে। দ্যাটস ওয়াই আসলে জাজমেন্টটা খুবই রূঢ় হয়ে যায় মাঝে মাঝে। কিন্তু আসলে একটা ডক্টরের স্টাডি শিডিউল বলেন বা স্ট্রেস বলেন বা মানে এভরিথিং, এটা আসলে আমার মনে হয় জানা দরকার সবারই। তো যাই হোক, এখন আমি খুব বেসিক একটা জিনিস দিয়ে শুরু করি। ডক্টরদের স্টাডির যে লেভেলটা, এটা কিন্তু ধরেন যারা ভার্সিটি বা কলেজে পড়ে মানে ডিগ্রি কলেজে বা নর্মাল পাবলিক অর প্রাইভেট হোয়াট এভার ভার্সিটিতে যারা পড়ে তাদের কিন্তু একটা স্টাডির একটা টাইম থাকে যে হ্যাঁ ওরা হচ্ছে যে গ্র্যাজুয়েশনের পরে একটা চাকরির পরীক্ষা দিবে, চাকরি করবে। এরপরে কিন্তু তাদের আর মানে লাইফে ওভাবে স্টাডি আসলে সেই অর্থে লাগে না। সে যদি হায়ার স্টাডি না করতে চায়, পিএইচডি অর সামথিং, এই জাতীয় যদি কিছু না করতে চায় তাহলে তার কিন্তু স্টাডির সাথে খুব একটা কানেক্টেড থাকা লাগে না। কিন্তু ডাক্তারদের গ্র্যাজুয়েশন লেভেল কিন্তু অনার্সের মতো ৪ বছরও না। সেখানে ৫ বছরের কোর্স, তারপরে ইন্টার্নি থাকে এবং এখানে হিউজ একটা স্টাডি প্রেশার থাকে। সেই অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে এই যে প্রেশার শুরু হয়, এটার এই প্রেশারের কিন্তু আসলে শেষ নাই। এবং একটা ভার্সিটির স্টুডেন্ট বা জেনারেল স্টুডেন্ট গ্র্যাজুয়েশন শেষ করার পরে যখন তার মনে হয় যে হ্যাঁ স্টাডির পালা শেষ, এবার চাকরি করব, ঘর সংসারে মন দিব, আমার হচ্ছে অন্যান্য রেসপন্সিবিলিটিসগুলোর দিকে তাকাবো, একটা ডাক্তারের কিন্তু কখনো সলো এই শুধুমাত্র একটা ডিউটিস বা একটা রেসপন্সিবিলিটিস নিয়ে ভাবার সুযোগ হয় না। একটা ডাক্তারের এমবিবিএস কমপ্লিট করা মানে সে জাস্ট রেসে এখন অংশগ্রহণ করার জাস্ট হচ্ছে এন্ট্রি টিকিট পেল। তারপরে তার কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে এবং অনেকের ক্ষেত্রে সরকারি চাকরিটাও অনেকের ক্ষেত্রে ম্যান্ডেটরি আমি বলবো। কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে আসলে এগুলো আসলে কেন বলছি আমি জানিও না। কারণ হচ্ছে আসলে নন মেডিকেল যারা আছেন তারা আসলে কতটুকুই বা বুঝবেন যে হ্যাঁ বিসিএস নন বিসিএস ডাক্তারদের ভিতরে সেই যে একটা মানে একটা ডিফারেন্স থাকে সব কিছু, সেটা তো আসলে এভাবে বলেও বোঝানো যাবে না। নন ডক্টররা কতটুকু বুঝবেন আমি জানি না, বাট তারপর আমার মনে হলো যে আসলে কিছু কথা বলা দরকার। কারণ আসলে সবাই সব কিছুর জন্য শুধুমাত্র জাজ করে, কিন্তু কেউ না কেন যেন বুঝতে চায় না, কেউ না কেন যেন মানে কোঅপারেশন হয় না। আমি আসলে মানে লোকের কথা কি বলবো, আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি, আমি জানি না ছেলেরা ডাক্তার ছেলেরা কতটুকু ফ্যামিলি বা রিলেটিভসদের কোঅপারেশন বলেন বা অ্যাপ্রিসিয়েশন কতটুকু পান জানি না। বাট আমার আসলে ফিমেল ডক্টরদের আমার আমার দেখা মতো আমি খুব একটা দেখি নাই যে তারা ফ্যামিলির খুব একটা কোঅপারেশন পায় বা অ্যাপ্রিসিয়েশন পায়। এবং সেক্ষেত্রে মানে পেলেও হয়তো বা খুব একটা নিজের বাবার বাড়ি, নিজের ভাই বোন বাবা মা এদের থেকে পেয়ে থাকে, কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়ির লোকেদের কাছ থেকে এই যে মানে ওই যে বললাম সাধারণ মানুষ বুঝতে পারে না যে আসলে মানে ডাক্তারি পেশাটা কতটা স্ট্রেসফুল। এবং শুধু পেশার কথা না, এই যে সারা জীবন পড়াশোনার ভিতরে থাকতে হয়। এবং আপনি এটা জানেন যে একটা সময় আসলে কিন্তু আসলে আমাদের ব্রেন ওভাবে মানে বাচ্চাকালে যেরকম ব্রেনটা অ্যাক্টিভ থাকে, যেরকম কাজ করে, একটা সময় পরে কিন্তু কারোরই সে ব্রেনটা আর থাকে না। হ্যাঁ? তো এখন এবং তখন যুক্ত হয় অন্যান্য রেসপন্সিবিলিটিস, জব করতে হয়, সংসার করতে হয়, শ্বশুরবাড়ি মেনটেন করতে হয়, বাচ্চা পালতে হয়। তো এত কিছু করতে গিয়ে আসলে আ লাইফটা আসলে মানে কি বলবো? এটা এটা খুবই স্ট্রেসফুল একটা লাইফ, কোনো হেলথি লাইফ না। অনেক ক্ষেত্রে নিজের দিকে তাকানোর সময়ও তারা পান না। ঠিকমতো টাইম করে খাবারটা খাওয়ার সময়ও পান না। এখন আপনি বলবেন যে আচ্ছা এরকম যদি হয় তাহলে আপনি ডাক্তারি প্রফেশনে আসলেন কেন?
আচ্ছা, তাহলে ডাক্তারি প্রফেশনে যারা আসবে তাদের এটা মেনে নিয়ে আসতে হবে। এখন তাহলে তো ডাক্তারি প্রফেশনটাই তুলে দিতে হবে। যদি আপনি এই কথা বলেন যে ডাক্তারি লাইনে কেন আসলেন? ডাক্তারি লাইনে obviously যার ইচ্ছা আছে ডক্টর হওয়ার, প্র্যাকটিস করার সে obviously ডক্টরের লাইনে আসবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের যেহেতু যে প্রফেশনটা সম্পর্কে খুব একটা আইডিয়া নাই, তাদের স্ট্রেস লেভেল সম্পর্কে আইডিয়া নাই। সো একতরফা জাজ করবেন না আশা করি। এবং আমি বলব যাদের ফ্যামিলিতে আসলে ডাক্তার আছে তারা আসলে একটু স্টাডি করবেন। এখন অনেক আমাদের রিসোর্স আছে, ইউটিউব আছে, গুগল আছে। একটু ডক্টরদের স্ট্রেসফুল লাইফ বা স্টাডির যে প্রেশারটা থাকে একমাত্র স্টাডি প্রেশারই যথেষ্ট একটা ডক্টরকে সব দিক থেকে কম্প্রেসড করে রাখতে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখি যে পারিবারিক জীবনে আমরা আসলে সেই কোঅপারেশনটা খুব কমই পেয়ে থাকি যে হ্যাঁ, অলরেডি সে একটা স্ট্রেসফুল প্রফেশনে আছে, তাকে আমরা একটু স্পেস দিই, তাকে আমরা কোনো জায়গায় একটু ছাড় দিই। না, আমি এটা অন্তত আমার দেখা মতে হতে পারে আমি হয়তোবা পজিটিভ কেস খুব কম দেখেছি, বাট আমার দেখা মতে আমি দেখেছি যে না, একটা ডাক্তার মেয়ে পড়াশোনার জন্য সময়টা বের করতেও তার অনেকের সাথে অনেক কিছু ডিল করে যেতে হয়, ডিল করে চলতে হয়। এবং ধরেন আপনাকে পড়ার সময় প্রপারলি দেয়া হলো না। ডাক্তারদের যে ডিগ্রিগুলো আছে, এফসিপিএস বলেন, রেসিডেন্সি বলেন, হ্যাঁ? এগুলো কোনোটাই মানে একদম মানে কি বলবো, পড়াশোনার উদাহরণটা আসলে কীভাবে দেবো? আপনারা তো বিসিএস তো বোঝেন অন্তত। এই ডাক্তারদের এই সমস্ত এইসব ব্যাপারে হয়তোবা জেনারেল পার্সনরা বুঝবে না। বাট বিসিএস যেরকম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, ডাক্তারদের পড়াশোনার ইয়াটা যেরকম কঠিন, পড়াশোনার মানে টপিকসগুলো যেরকম কঠিন, যেরকম এনার্জি লাগে, যেরকম সময় লাগে, যেরকম ব্রেন খাটাতে হয়, সেরকম ডাক্তারদের প্রত্যেকটা স্টেপে ফেল করার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ? আপনাদের যেমন মানে এটা আসলে কেন আমি এত ভেঙে বলছি? হয়তোবা বলবেন যে এগুলো আমরা সবাই জানি, কেন বলছেন? না, আসলে সবাই জানে না। ডাক্তারদের দেখবেন এমবিবিএস লেভেলেও অনেক ফেল হয় এবং এমবিবিএসের পর পোস্ট গ্র্যাজুয়েশন একজন অনেকবার, যারা ১-২ বার হয় ওকে ফাইন, এটাও হয়। এক্সট্রিমলি ট্যালেন্টেড হলে হয়। বাট অধিকাংশ লোকেরই কয়েকবার অ্যাটেম্প্ট নিয়ে একটা পরীক্ষা পাস করতে হয়। এবং এই পরীক্ষা পাস না করলেও আবার দেখা যায় যারা নন মেডিকেল তারা এটাও বুঝতে চায় না যে সবার সব হচ্ছে, তোমার হচ্ছে না কেন? সবার কি বলে, অমুকের বিসিএস হচ্ছে, অমুকের এফসিপিএস হচ্ছে, তোমার কেন হচ্ছে না? আচ্ছা ভাই, আপনি আগে থামেন। আপনি আসলে এই পড়ার কাঠিন্য লেভেলটা আগে একটু বোঝার চেষ্টা করেন। ওয়েল, সবার হয়। বাট সবাই কিন্তু একরকম ফ্যামিলি সাপোর্ট পায় না। হ্যাঁ? তারপরে আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই, আমি অধিকাংশ আমার ফিমেল কলিগদের দেখেছি, কলিগ বলেন, জুনিয়র বলেন, মানে ডিগ্রির সময়টাতে কেউই খুব একটা হাসব্যান্ড বা শ্বশুরবাড়ির লোকের সাপোর্ট পায় না। মেয়েরা যেমন প্রেগনেন্সির টাইমে বলেন বা পোস্টপার্টাম পিরিয়ডে যখন মায়ের বাসায় চলে যায় বা মানে ফ্যামিলির ইসে থাকে যে হ্যাঁ, এখন তারা একটু হেল্প করবে, ঠিক একই রকমভাবে পরীক্ষার আগে এফসিপিএস বলেন বা এফসিপিএস মিড টার্ম, এফসিপিএস ফাইনাল পার্ট, এই যে এগুলো আরও বড় পরীক্ষা আর কি, এন্ট্রান্স এক্সাম হচ্ছে এফসিপিএস পার্ট 1 এবং পার্ট 2 না করা পর্যন্ত আপনি বলতে পারবেন না যে সে এফসিপিএস কমপ্লিটেড। সো এটার আরও পরে আরও যত বছরই লাগুক না কেন, যতবারই ফেল করেন না কেন, আপনার বিশেষজ্ঞ হতে এগুলো দিতেই হবে। সেম গোস ফর রেসিডেন্সি। তো এই সময়গুলো আসলে আমি অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখেছি, মেয়েরা বাবার বাড়িতে চলে যায়। হয়তোবা মা একটু রেডি করে খাবারটা টেবিলে দিয়ে যাচ্ছে, পড়তে খেয়ে নিতে পারছে। এবং হয়তোবা মানে সংসারের যে আমাদের বেসিক যে প্রেশারগুলো থাকে, এগুলো কিন্তু নরমাল একটা মানুষের, একটা নরমাল একটা মেয়ের যা থাকে, একটা ডক্টরেরও সেম প্রেশারই থাকে। এটা এগ্রি করেন বা না করেন। হ্যাঁ, আপনি যতই চাকরি করেন, যতই টাকা কামান, যতই আপনার সামাজিক সম্মান থাক, ঘরের ঘরণী কিন্তু আপনি। আপনি একটা বুয়াকে দিয়ে বা কাজের লোককে দিয়ে আপনি কখনোই নিজের মনের মতো করে সংসার ওভাবে প্রপারলি পারবেন না। আপনাকে এখানে টাইম ইনভেস্ট করতেই হবে, এনার্জি ইনভেস্ট করতেই হবে। সো এত কিছুর প্রেশার নিয়ে না পড়াশোনাটা ওভাবে করা যায় না, এবং এটা সম্ভব হতো যদি আমাদের সমাজে আমি বলবো যে যারা হাউসওয়াইফ আছেন তাদেরও কিন্তু খুব একটা শ্বশুরবাড়ির সাপোর্ট তারা পায় না। নাহলে বাচ্চা হওয়ার সময় কিন্তু তারা কেউ বাপের বাড়ি যাইতো না। হ্যাঁ, এটা দিয়ে বোঝা যায় যে আপনি যদি এটা মানে চ্যালেঞ্জ দিয়ে বলেন যে হ্যাঁ, বিয়ের পরে শ্বশুরবাড়ি মেয়েটার নিজের বাড়ি বা হাজব্যান্ডের বাড়ি নিজের বাড়ি। ওকে, তাহলে একটা মেয়ের তাহলে অন্য কোথায় কেন যেতে হচ্ছে? একটা মেয়ে যদি বাচ্চা জন্ম দিয়ে একটু রেস্ট করতে চায় বা তার একটা বড় পরীক্ষা আছে, সে অন্য কোনো স্ট্রেস মাথায় না নিয়ে শুধু একাগ্রচিত্তে পড়তেই চায়, তার নিজের পরিবার যদি হবে, তাহলে তার এই সময়টা কেন পালাতে হচ্ছে, অন্য জায়গায় কেন যেতে হচ্ছে? এই সুবিধা কেন আপনি তাকে দিতে পারছেন না?
এখন এত কিছু বলার কারণ এটাই যে ডক্টরদের স্ট্রেস সম্পর্কে আইডিয়া নাই আপনাদের সাধারণ মানুষদের যেরকম। ডক্টরদের কতটুকু আসলে স্টাডি করতে হয়, কী পরিমাণ কাঠখড় পুড়িয়ে একটা পরীক্ষা পাশ করতে হয়, এটা সম্পর্কে আইডিয়া নাই। এখন আপনারা যখন কোনো ডাক্তার মেয়ে সংসার চাকরি একসাথে সামলাতে পারে না, তখন আপনারা ঠাস করে বলেন কি, এত ডাক্তারি যখন করবেন, এত প্র্যাকটিস যখন করবেন, তাহলে আপনার বিয়ে করার কি দরকার ছিল। তখনও জাজ করেন যে আচ্ছা তাহলে বিয়ে আপনার জন্য না, বিয়েতে আপনাকে সময় দিতে হবে, এনার্জি দিতে হবে, খালি তো ডাক্তারি করবেন, রোগী দেখবেন, তা তো হবে না। ওকে ফাইন। তাহলে এখন আজকে যখন একটা মেয়ে যখন হয়তো বা তার ক্যারিয়ারের জন্যই বলেন বা তার পার্সোনাল লাইফ সম্পর্কে আমি বা আপনারা কেউই জানি না, সে কী জন্য আসলে বিয়ে করে না আমরা কেউই জানি না। হতে পারে তার এটা চয়েস ছিল, র্যান্ডম এটা তার চয়েস ছিল যে আমি একা থাকবো। তো এখন যখন একটা মেয়ে অবিবাহিত অবস্থায় মারা গেল 34 এজে, তখন আপনারা সে দল বেঁধে তাকে জাজ করছেন একা, একা বেঁচেছে, একা লাইফ কাটিয়েছে, দ্যাটস ওয়াই তার লাশ পচে গিয়েছে, কেউ দেখে নাই। হ্যাঁ, আপনি কি শিওরলি বলতে পারেন যে তার লাইফে হাজব্যান্ড বা বাচ্চা বা শ্বশুরবাড়ির লোকজন থাকলেও তাকে একা হতে হতো না? বা অনেক মানুষ, অনেক মেয়ে কি বিয়ে করার পরেও হাজব্যান্ডের বাড়িতেও নির্যাতিত হয় না, নির্যাতিত হয়ে মরে না? এই বছরই তো কতগুলো ইনসিডেন্টস হলো। খুব সামান্য সামান্য বিষয়ে হাজব্যান্ড মেরে ফেলেছে, হাজব্যান্ড মেরে ফেলেছে এটা বলছি, হাজব্যান্ড মেরে ফেলা ছাড়া, ফিজিক্যালি হার্ম করা ছাড়া মেন্টাল অ্যাবিউস, এগুলো উদাহরণও তো আছে, এগুলোর উদাহরণ ভুরি ভুরি ঘরে ঘরে আছে। তাহলে সেটাও তো কয়েকদিন আগেও ডক্টর ধীপ্রা নামে একজন মারা গেছেন, আপনারা সবাই দেখেছেন। তো তখন ওনার ফ্যামিলির অবশ্য ডক্টরই ছিল সবাই, হাজব্যান্ডও ডক্টর ছিল, বাট তার স্ট্রেস লেভেল বা পোস্টপার্টাম পিরিয়ডের মেসেজগুলো দেখে এটা যে কেউ বুঝতে পারবে যে সে ভালো ছিল না, ইমোশনালি ভালো ছিল না, ইমোশনাল অ্যাবিউজের শিকার হয়েছে। সো আপনি কি এটা শিওর করে বলতে পারেন যে বিয়ে করা মানে সব কিছুর দরজা খুলে যাওয়া, সব কিছুর ভালো, সব কিছু ভালোই হবে? তখন আপনার হাজব্যান্ড আপনাকে তুলা করবে, আপনার শ্বশুরবাড়ির লোক, আপনার শাশুড়ি আপনাকে টেবিল সাইডে খাবার দিয়ে যাবে, আপনি খালি নিশ্চিন্তে পড়তে পারবেন, আপনার একটা অসুখ হলে তারা দেখবে, এটার কি কোনো শিওরিটি আছে? না। বিয়ে হচ্ছে টোটাল একটা লটারির মতো জিনিস এবং অধিকাংশ মানুষই লটারিতে হেরে যায়, স্পেশালি বাংলাদেশের মেয়েরা। হ্যাঁ, তো এখন আপনি যদি আমাকে এই পয়েন্টও বলেন, আমি তো এটাকে মনে করছি না এটা কোনো কাউন্টেবল পয়েন্ট। কারণ আমি ওটা বিবাহিত অবস্থাতেও মানুষকে একাকিত্ব অবস্থায় সাফার করতে দেখেছি, একাকী মরতে দেখেছি, একাকী বাঁচতে দেখেছি, নিজের সমস্ত কিছু নিজের করতে দেখেছি। তো নট নেসেসারিলি যে একটা মানুষ মারা গেছে সে সিঙ্গেল ছিল 34 এজে, তার বিয়ে হয়নি বলে এখন মানে সে কেন ক্যারিয়ার করতে যেয়ে বিয়ে না করে পড়তে পড়তে মারা গেল, তার জীবনে পড়াশোনা ছাড়া কিছুই নাই, মানে এই কথাগুলো বলার আসলে লজিকটা কী? এই কথাগুলো বলার আসলেই কি কোনো লজিক আছে? আমি তো মনে করি যে সে যদি এটা চয়েস করে থাকে তার নিজের লাইফের জন্য, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। এটা যার লাইফের চয়েস। কেউ চাইলে সব কিছু একসাথে করতে পারে, কেউ চাইলে কোনো কিছুই না করতে পারে, কেউ চাইলে একটা অপশন বেছে নিতে পারে। এটা যার অবস্থান এবং তার মানসিক অবস্থার উপরে বিবেচ্য। এটা আমি জাজ করতে পারি না। এখন আপনারা হচ্ছে ঘনহারে সবাই বলছেন। তো আমি এটাই জানতে চাচ্ছি যে আপনারা যখন একটা মেয়ে ডাক্তারি করার পাশাপাশি সংসারে ঠিকমতো সময় দিতে পারে না, তা আপনারা তখন বলেন যে খালি ডাক্তারি করেছে, খালি পড়াশোনাই করেছে, খালি ক্যারিয়ারই করেছে, বাচ্চাকে দেখে নাই, হাজব্যান্ডকে যত্ন করে নাই, সংসারের দিকে তাকায়নি, তখনও দোষ হয়। আজকে একটা মেয়ে যখন তার সামহাও কোনো না কোনো রিজনে সে সংসারে নিজেকে জড়ায় নাই, সে হচ্ছে নিজের মতো করে পড়াশোনা, পোস্ট গ্রাজুয়েশন, বিসিএস এগুলো নিয়ে ব্যস্ত ছিল, এখনও আপনারা জাজ করছেন। তাহলে আপনারা আসলে চানটা কি? মানে মেয়ে মানুষ যাই করে তাতেই তো দোষ ভাই। তাহলে মেয়েরা এখন যাবে কোথায়? পড়াশোনা করলেও দোষ, চাকরি করলেও দোষ, ঘর সংসার করলেও দোষ। ঘর সংসার যদি কেউ বলে যে আমি ক্যারিয়ারই করবো না, আমি হচ্ছে স্বামী বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো, শ্বশুরবাড়ির খেদমত করবো, তাও তো আপনারা দোষী ধরেন যে সে তো পয়সা কামায় না, তার এত এত কথা কেন বা তার এত ডিমান্ড কেন? তাহলে মেয়েরা এখন কোথায় যাবে? ডাক্তারদের যে স্ট্রেসফুল লাইফ, আমার মনে হয় নর্মাল প্রত্যেকটা মেয়ের বাংলাদেশে যারা আছে, বিয়ের পরের জীবনটা সবারই স্ট্রেসফুল। হ্যাঁ, সেখানে ডাক্তারদের অলরেডি স্টাডি বা ক্যারিয়ার রিলেটেড স্ট্রেস থাকে, তাদের জন্য বিয়ের পরের জীবনটা আরও ডাবল স্ট্রেসফুল হয়, কারণ মানুষ বুঝতে চায় না যে আমাদের পড়াশোনার রুটিনটা কীরকম হয় বা আমাদের স্ট্রেসটা রুটিনটা কীরকম হয়, আমাদের কর্মক্ষেত্রে কী পরিমাণ স্ট্রেস নিতে হয়, কারণ এটা একটা মানুষের জীবন মরণের সাথে জড়িত। আপনি কিন্তু একটা জায়গায় ফোকাস না দিয়ে, একটা মিনিট ফোকাস না দিয়ে থাকতে পারবেন না যতক্ষণ চাকরিতে থাকবেন। আপনি অনেকে দেখবেন যে হ্যাঁ অনেক কাজ করার ফাঁকে ফাঁকে সে পড়তে পারে, কিন্তু আমাদের প্রফেশনটা এরকম না। আমরা একটা রোগী দেখে আসলে বা ট্রিটমেন্ট দিয়ে আসলেও হয়তো বা কোনো না কোনো প্রবলেম হওয়ার জন্য আমাদের সারাক্ষণ অনকলে প্রেজেন্ট থাকতে হতে পারে, যে হ্যাঁ অমুক রোগী আমার পরে শিফটে যে এসেছে সে ওই রোগীর ব্যাপারে কিছু জানতে চাইতে পারে। আমি তো বলতে পারি না যে আমি সামনের 8 ঘন্টা ঘুমাবো, আমি নাট করে আসছি বা কিছু করেছি, সে 8 ঘন্টা আমার আসলে কোনো ইমার্জেন্সি কল আসবে না, এটা কিন্তু আমি বলতে পারি না, রাইট? তো এত কিছুর পরও আমার মনে হয় আপনারা একটু এমপ্যাথেটিক হন টুয়ার্ডস গার্লস অ্যান্ড টুয়ার্ডস ডক্টর গার্লস অ্যান্ড টুয়ার্ডস এভরিওয়ান। আমার মনে হয় ইনাফ জাজমেন্ট হয়ে গেছে ব্যাপারটা নিয়ে। একটা মৃত মানুষ মারা গেছে, তাকে অন্তত এবার জাজ করা বন্ধ করেন। সে দেখেন আসলে তার জীবনে কোন কাহিনী ছিল, কী কারণে সে বিয়ে করে, সেটা আসলে আমাদের দেখার বিষয় না। আর সে আসলে মানে কোন কারণেই বা এই ডিসিশন নিয়েছে সেটাও আমি জানবো না। জানবো কি?
বাট আমরা যেটা বলতে পারি যে হ্যাঁ, সে আমার দেখা মতে সে অল্প বয়সে যথেষ্ট একটা ভালো কোর্সে ছিল এবং যথেষ্ট মানে 39 BCS ক্যাডার ছিল। আমার কাছে সে একজন গেইনার এবং আমি মনে করি এটাই মানে একটা সম্মান দেওয়ার মতো যথেষ্ট কারণ যে হ্যাঁ, সে লাইফে যে লাইনে আছে সেই লাইনে সে সফল হতে পেরেছে, যেখানে হয়তো বা আমরা অনেকেই পারি নাই। হ্যাঁ, তো আমি সেটার জন্য তাকে রেসপেক্ট করতে চাই এবং আমি মানে মনে করি যে হ্যাঁ, সে অ্যাটলিস্ট স্টাডির প্রতি সে ডেডিকেটেড ছিল। একটা মানুষ পড়তে পড়তে পরাবস্থায় মরে গেছে, কোথায় আপনি বলবেন যে দিস ইজ দ্য মানে বলা উচিত ছিল এটা যে এটা হচ্ছে একটা ডক্টরের ডেডিকেশন, যে হ্যাঁ মৃত্যুর আগের সময় তাকে পড়া অবস্থায় পাওয়া গেছে। কারণ আমরা যত পড়বো যত জানবো তত ভালো রোগীকে সেবা দিতে পারবো, রাইট? সেখানে আপনারা তার ব্যক্তিগত জীবন টেনে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছেন। ভাই, একটা মানুষ বাংলাদেশে মানে বিয়ে ছাড়া থাকতে কেন ভয় পায় জানা নেই, জাজমেন্টের ভয়। যে একটা বাসা ভাড়া নিতে গেলে একটা সিঙ্গেল মেয়েকে কেউ বাসা ভাড়া দেয় না। একটা সিঙ্গেল মেয়ে একা থাকছে জানলে অনেকে চরিত্রের উপর প্রশ্ন তোলে। সে যতই সুন্দরভাবে চলুক, যতই পর্দা করে চলুক, শি ইজ আনম্যারিড অ্যান্ড অর শি ইজ ডিভোর্সড। আমি ডিভোর্স ওদের কথাও বলবো। ডিভোর্সড একটা মেয়ে যদি একটা ডিসিশন নেয় সে কখনো বিয়ে করবে না, তখনও তাকে জাজ করা হয়, তার চরিত্রের উপর কালিমা ফেলানোর চেষ্টা করা হয়। বাট আপনি আমাকে এটা বলেন যে আসলে যতই আপনি মানে জাজ করার চেষ্টা করেন, একটা মানুষ যদি তার নিজের লাইফের ডিসিশন নিজে নিতে চায় যে আমি এটা করবো না ওটা করবো, আপনি আমি জাজ করার কে? আপনি আমি কি জাজ করার কে? এবং বেঁচে থাকতে একটা মেয়ের জীবন কতটা কঠিন তাহলে ভাবেন। একটা মানুষ মরার পরেও এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি তার ছবি পোস্ট করে এই সমস্ত ধরনের ক্যাপশন দিয়ে ছবি বা ভিডিও চলতেই আছে। তাহলে একটা মেয়ে অবিবাহিত অবস্থায় বেঁচে থাকে, তার বেঁচে থাকাটা কতটা কঠিন? ক্যান ইউ ইভেন ইম্যাজিন? না, আপনারা ইম্যাজিন করতেও পারেন না। সো আমার মনে হয় যে এই যে দেখেন, আমি ফজরের পরে পড়া শুরু করেছি, আমি কিন্তু টানা পড়তে পারিনি। এর ভেতরে নিজের নাস্তা রেডি করা, হাজব্যান্ডকে নাস্তা প্রিপেয়ার করে দিয়ে অফিসে পাঠানো, আবার বাসায় আজকে কী রান্না হবে, এই চিন্তাগুলো কন্টিনিউয়াসলি মাথায় চলতে থাকে যে হ্যাঁ, একটা ভেজিটেবল ওয়ালা আসলো, আমি পড়া থেকে উঠে কিছু ফ্রেশ ভেজিটেবল কিনি ডাক দিয়ে। তো এই যে কন্টিনিউয়াসলি একটা সংসারের চিন্তা, এটার পাশাপাশি কিন্তু আমাদের পড়তে হয়। হ্যাঁ, আমি কিন্তু এই যে একটা পুরুষ ধরেন তার চাকরি ছাড়া অন্যান্য খুব সংসারের কম টেনশনই মাথায় নিয়ে থাকে। আমি এক্সেপশনের কথা বলছি না, আমি বলতেছি রেগুলার রুটিনের যে ছেলেরা চলে তাদের কথা বলছি। এক্সেপশন তো আর এক্সাম্পল না। তো তাদের আসলে তারা যদি স্টাডিও করে, তারা ফুল ফোকাস দিয়ে স্টাডি করতে পারে। আমরা ডক্টর মেয়েরা বলবো না, আমি শুধু ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যাংকার বা বিসিএস ক্যাডার যারাই হোক, তারা স্টাডির জন্য আসলে কতটুকু ফোকাস দিয়ে নিজেকে সময় দিতে পারে। সো যারা একই সাথে দুটো করছে বা চেষ্টা করে যাচ্ছে, অন্তত তাদের ডিমোটিভেট করবেন না, তাদের পরিশ্রমটাকে পারলে অ্যাপ্রিসিয়েট করুন, কিন্তু জাজ করেন না। হ্যাঁ, তারা অন্তত জাজমেন্ট ডিজার্ভ করে না। যারা ঘরে বাইরে দু জায়গাতেই নিজেকে প্রুভ করার জন্য যুদ্ধ করে চলেছে, তাদের জীবনটা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম না। সো তাদের অ্যাটলিস্ট জাজ করতে এসেন না, নিজেরাও ভালো থাকেন। আমার মনে হয় আমি যে কোনো হাউসওয়াইফকেও রেসপেক্ট করি, কারণ একটা হাউস হোল্ড মেনটেন করা 24/7 ইটস নট অ্যান ইজি জব। হ্যাঁ, এটা ইজি জব না। একটা বাচ্চা, একটা সদ্য মা হয়েছে একটা মেয়ে, এটাও তার জন্য একটা বড় একটা অর্জন এবং এখানে অনেক বেশি এনার্জি, অনেক বেশি মনোযোগ, অনেক বেশি ফিজিক্যাল স্ট্রেংথ লাগে বা স্ট্রেস নিতে হয়। সো আমি তাকেও রেসপেক্ট করি। আমি প্রত্যেকটা যারা নিজের দায়িত্ব এবং আশেপাশের লোকজনের দায়িত্ব ঘরের বাইরে সুন্দরভাবে মেনটেন করছে, তাদের প্রত্যেককে আমি রেসপেক্ট করি। আমার মনে হয় আমাদের ইটস হাই টাইম আমাদের আসলে প্রত্যেকের জীবনের দৃষ্টিভঙ্গি বলেন বা প্রত্যেকের যে একজনের এক রকম মানে আমি কি বলবো আসলে এক একজনের যে এক রকমের লাইফের একটা চয়েস, ইটস হাই টাইম আমাদের এটা রেসপেক্টও করা উচিত এবং অ্যাপ্রিসিয়েটও করা উচিত যে হ্যাঁ, সে যেরকম জীবন চেয়েছিল সে সেরকম জীবনটা যাপন করছে। এটাই ইনাফ। কারণ হচ্ছে আপনি যদি আপনার দায়িত্বটুকু সমস্তটুকু ঠিকঠাক মতো করেন টুয়ার্ডস আল্লাহ, যে যার ধর্মমত অনুসারে আর কি, টুয়ার্ডস গড যেটা বলবো, টুয়ার্ডস ইয়োর প্রফেশন, টুয়ার্ডস ইয়োর হাউস অর ফ্যামিলি, ইটস এনাফ। এরপরে আসলে কে লাইফে কোন চয়েস করলো বা কে আসলে কতটুকুন পারফেক্ট, এই পারফেকশনের দৌড়ে আমরা সবাইকে না ফেলি, এটা মনে হয় বেটার হবে আর কি। ঠিক আছে, আসলে অনেক কথা বলে ফেললাম, জিনিসগুলো অনেকদিন ধরে মনে ছিল। কথাগুলো বলতে আমি জানি না আসলে লম্বা ভিডিও হয়ে গেছে, কতজনেই বা শুনবে সবটুকুন আমি জানি না। বাট আমার আসলে মনে হয় যে আমার কথাগুলো বলার খুব ইচ্ছা ছিল এবং কথাগুলো বলতে পেরে ভালো লাগছে আর কি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, একটু জাজমেন্ট কমাবেন আশা করি। আল্লাহ হাফেজ।